আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল 24 এর আয়োজন অভিবাসীর আদালতে। আপনাদের সাথে আছি আতিকুর রহমান। দর্শক, যাদের শ্রমে ঘামে আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছায় দেশের রেমিটেন্সের প্রবাহ বাড়ছে দিন দিন, এই অনুষ্ঠান মূলত সেই সব অভিবাসী এবং অভিবাসন প্রত্যাশীদের নানা সুখ দুঃখের গল্প তুলে ধরার আয়োজন। রামরু আয়োজিত প্রবাসী সহায়তার জনপ্রিয় এই অনুষ্ঠানের প্রচার হয় চ্যানেল 24 এ প্রতি মাসের শেষ শনিবার এই সময়টিতে। দর্শকদের সুযোগ থাকে আমাদের এই আয়োজনে কথা বলার জন্য, এবং আজকের এই আয়োজনে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। ডক্টর ইসলাম, আপনাকে স্বাগত চ্যানেল 24 এ। এছাড়া আমাদের এই আয়োজনে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আরেকজন উপস্থিত রয়েছেন রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা। মিস সুলতানা, আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এছাড়া আমাদের এই আয়োজন জুড়ে কয়েকজন ভুক্তভোগী রয়েছেন, একটু তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। যারা ইউরোপে গিয়েছেন বা যাওয়ার চেষ্টা করেছেন এবং প্রতারণার শিকার হয়েছেন, মূলত তাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন সামিউল, এছাড়া রয়েছেন তুষার, এছাড়া রয়েছেন মোহাম্মদ ইমরান খান। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। দর্শক, রামরু আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতা করছে SIMS ফেজ 2, হেলভেটাস বাংলাদেশ ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন SDC। আমাদের অভিবাসন প্রত্যাশী ভাই বোনেরা যারা অনেক স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমান, দর্শক, তারা অনেক ক্ষেত্রে কিন্তু প্রতারণার শিকার হন, আপনারা দেখেছেন গণমাধ্যমে, এবং প্রতারিত হবার গল্পগুলো কিন্তু অনেকটা একই রকম। কেউ দালালকে টাকা দিয়েছেন কিন্তু ভিসা পাননি, কিংবা যদি ভিসা পানও সেটা ভুয়া ভিসা দেওয়া হয়, কাউকে আবার এক দেশের কথা বলে অন্য দেশে নেওয়া হয়। আবার কেউ যদি সেই দেশে যেতে পারেন, সেক্ষেত্রে আমরা দেখি যে সেখানে আসলে তাকে যেই কাজের জন্য নেওয়া হয়েছে সেই কাজ না দিয়ে অন্য ধরনের কাজ দেওয়া হচ্ছে। এরকম প্রতারণার শিকার কিন্তু হচ্ছেন তারা প্রতিনিয়ত, এবং এই প্রতারণাগুলোর শিকার হলে কি করণীয় তাদের থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই আয়োজনে কথা বলে থাকি। এই মুহূর্তে দর্শক জানেন যে বাংলাদেশে অভিবাসন প্রত্যাশীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ অনেকটাই কাঙ্ক্ষিত বলা হয়ে থাকে, এবং সেই প্রত্যাশাকে কাজে লাগিয়েই এক শ্রেণীর প্রতারক যারা রয়েছেন তারাও কিন্তু এই অভিবাসন প্রত্যাশীদেরকে প্রতারণার ফাঁদে ফেলছেন। ইউরোপে অভিবাসী যারা রয়েছেন বা যাচ্ছেন যারা, তারা কি ধরনের প্রতারণার শিকার হচ্ছেন, তা থেকে পরিত্রাণের উপায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা একটু শুরুতে একজন যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। শুরুতে সামিউল, আপনার কাছে আসতে চাই। আপনি কোন দেশে যেতে চেয়েছিলেন এবং সেই আপনার স্বপ্নের দেশে আপনি যেতে পেরেছিলেন কিনা? আমি যেতে পারি নাই। আমি যেতে চাচ্ছিলাম আপনার রোমানিয়ার জন্য জমা দিয়েছিলাম 2022 সালে এলাকার এক দালালের কাছে। সে আপনার হলো দুবাই পাঠাইছে, দুবাই পাঠাইছে। সে কোনো কাজ করতে পারে নাই, সম্পূর্ণ ফল্ট করছে। প্রথমে বলছিল রোমানিয়ার জন্য জমা দেওয়া আপনার ফুড ডেলিভারির জন্য জমা দেওয়া হয়েছিল তার কাছে। সে দিল্লিতে এম্বাসি আছে, এম্বাসি বন্ধ ছিল দেখে সে বলছিল দুবাই যাও, দুবাই থেকে কাজটা হবে। ওই দুবাই থেকে এম্বাসি ফেস করে তারপর তুমি রোমানিয়া যেতে পারবা। তারপর আমরা রোমানিয়া যাই। রোমানিয়া যাওয়ার পরে কোনো ডকুমেন্টস ঠিক ছিল না, দুবাই যাওয়ার পরে কোনো ডকুমেন্টস ঠিক ছিল না। সে টোটালি ফল করছে আর কি। মানে এরপরে আপনি আর রোমানিয়া যেতে পারেন না, যেতে পারি নাই। ওই জায়গায় খুব কষ্ট করছি, 2 বছর থাকছি, বাসা থেকে টাকা নিয়ে চলছি। আবার তারপর লাস্টে আপনি ব্যাক করছি বাসা থেকে টাকা নিয়ে আর কি। কত বছর ছিলেন আপনি দুবাইতে? টোটাল 2 বছর। এবং যেই দালালের মাধ্যমে আপনি সেখানে গিয়েছিলেন, পরবর্তীতে সেই দালালকে ধরেছিলেন কিনা? টাকা ফেরত চাওয়ার বিষয়টা, টাকা ফেরত তার সাথে কোনো যোগাযোগ হয় না। পরে তাকে ফোন দিছি, রেসপন্স পাইনি কোনো। তিনি কি আপনার পরিচিত ছিল না? এলাকার আর কি, পরিচিত আর কি। কিন্তু তাকে আর কোনোভাবে রিচ করা সম্ভব হয়নি? সম্ভব। আইনি প্রতিকার কোনো নিয়েছেন কিনা? আইনি প্রতিকার নেই না আর কি। জি, আমি আসবো আপনাদের কাছে আবারও। আমি একটু ডক্টর নুরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। শুনছিলেন আপনি তার গল্পগুলো, যে তাকে এক দেশের কথা বলে অন্য আরেক দেশে নেওয়া হয়েছে এবং সেখানে তিনি 2 বছর ছিলেন, তারপরে আবার দেশে ফেরত এসেছেন। এই ধরনের ক্ষেত্রে ভুক্তভোগীদের আসলে কি করার থাকে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে যেহেতু অভিবাসন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি, যার ফলে প্রতারণার হারও অনেক বেশি, কারণ তারা এই সুযোগটা নিয়ে থাকে। এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের দেশ থেকে 174টা দেশে আপনি জানেন যে আমাদের মাইগ্রেশন যায়। তার মধ্যে একটা দেশই গত বছর প্রায় 70% লোক নিয়েছে, 66 ওভার, সেটা সৌদি আরব। সেজন্য আমাদের একটা অল্টারনেটিভ ডেস্টিনেশনগুলো আমাদের এখনই বের করা দরকার, যে যারা অভিবাসন প্রত্যাশী আছেন ওনারা যেতে চাইছেন ইস্ট ইউরোপে, রোমানিয়াতে যেতে চেয়েছেন, যার ফলে
যারা প্রতারণার মানে আশ্রয় নেয় তারা এই সুযোগটা নেয় যে যখনই মনে করে যে কতগুলো দেশ ইস্ট ইউরোপের দেশগুলোতে একটা লুক্রেটিভ পেশার কথা বলে যে সেখানে ফুড ডেলিভারি খুব সহজ কাজ, অনেক বেতন, এরকম একটা কিছু বলে তাকে একটা ক্যামোফ্লেজিং করা হয়, তাকে একটা স্বপ্নের মধ্যে নিয়ে আসা হয়। তো সে এই স্বপ্নের মধ্যে পড়ে আসল তথ্যগুলো সে সংগ্রহ করতে পারে না যে রোমানিয়া যেতে গেলে কি ভিসা লাগবে, কোন রুটে যাওয়া হবে, ওখানে যে এগ্রিমেন্টগুলো সেটা কেমন, এই জিনিসগুলো যদি দেখে যেতে পারতো একজন তার সাধারণ জন্য- মানুষ বা সাধারণ অভিবাসন প্রত্যাশীর ক্ষেত্রে কি পক্ষে আসলে এটা এই সম্ভব হয় বিষয়গুলো না। জানা কিন্তু অনেকটাই তার ডিফিকাল্ট? পক্ষে সম্ভব হয় না। আমি আরেকটু পরে বলবো যে কেন আমাদের যে প্রচারণাগুলো সেই ক্ষেত্রে এই ভিসাগুলো কেমনভাবে নিতে হয় ইস্ট ইউরোপ বা ওয়েস্ট ইউরোপের দেশে যাওয়ার জন্য, সেই জিনিসটা আমাদের সরকারের প্রয়োজন এটাকে ব্যাপক প্রচার করা এবং তাদেরকে অ্যাওয়্যার করা যে এইভাবে যেতে গেলে এই এই জিনিসগুলো করতে হয়। সেটা আমরা করিনি, আমাদের ব্যর্থতা। কারণ সরকার থেকে তার পক্ষে ডিটেলস জানা কিন্তু সম্ভব নয়। পরেও আমি বলবো যে আইনের কিছু বিষয় রয়েছে, আমাদের একটা অভিবাসী আইন রয়েছে 2013-তে যেটা হয়েছে এবং 22-এ যেটাকে এই সংশোধন করা হয়েছে। সেখানে দুটো ধারা আছে, পরিষ্কার উনি আইনের আশ্রয় নিতে পারবে। কারণ উনি যে 2 বছর দুবাই গিয়ে কাজ করেছেন, তার এজেন্সির নাম আছে, খুব সহজভাবেই এটা আইনের আশ্রয় নেওয়া যায় এবং সেই টাকাটা সে ফেরত পেতে পারে। কিন্তু সমস্যা হয় আমাদের এখানে ডকুমেন্টেশন, অর্থাৎ উনি যে ওখানে গেছেন, হয়তো উনি 7 লাখ টাকা দিয়ে গেছেন কিন্তু তার কাছে ডকুমেন্ট নাই। এটা অবশ্যই দেখা যাবে, কেউ ডকুমেন্ট দেয় না, তার কাছে দেখা যাবে 50,000 1 লাখ টাকা হয়তো মানে ডকুমেন্ট রয়েছে। তখন ফেরত পেতে গেলে আইনের আশ্রয় নিলে ওই টাকাটাই ফেরত পাবে, তাহলে তো আসলটা হচ্ছে না। সেজন্য আমি যেটা বলবো যে আমাদের দুটো দিক হতে হয়। একটা হলো যে আমাদের সরকার থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে তাদের থেকে ব্যাপক প্রচার করা যে পার্টিকুলারলি ইউরোপে যেতে গেলে কি কি ওয়ে আছে এবং সহজভাবে এবং সেফলি সেখানে যেতে পারবে, আইনগতভাবে যেতে পারবে, যে কি কি বিষয় আছে। যেমন নতুন একটা আমাদের প্রজেক্ট হয়েছে ট্যালেন্ট পার্টনারশিপ প্রজেক্ট, সেখানে কিন্তু ইউরোপে যাওয়ার পদ্ধতি আছে, যে পদ্ধতিতে উনি গেছেন সে পদ্ধতি নয়। এটা ওনাদের যেমন জানানো দরকার, পাশাপাশি যারা যেতে চাচ্ছেন তাদেরকেও একটু খোঁজ নিতে হবে, তাদের একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে যে সঠিক পদ্ধতিতে আমি যেতে মানে পারছি কিনা। নিজেরও আসলে কিছু নিজের দায়বদ্ধতার কিছুটা দায়িত্ব, জায়গা আছে, জেনে বুঝে হ্যাঁ, জেনে তারপরে বুঝে আসলে এই যাওয়ার পথে ব্যাপারে। এগোনো উচিত। ডক্টর ইসলাম, আরেকটি বিষয়, আপনিও বলছিলেন যে পূর্ব ইউরোপের দেশে এখন যাওয়ার প্রবণতা বেড়েছে। পুরো ইউরোপ জুড়ে আসলে আমরা দেখি যে অভিবাসন প্রত্যাশীদের বলা হয় যে কাঙ্ক্ষিত একটা গন্তব্য। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে জীবনের ঝুঁকি নিয়ে তারা সাগর পথ পাড়ি দিয়েও কিন্তু যাচ্ছে এবং গণমাধ্যমে আমরা প্রায় দেখি প্রাণহানির খবর। এই প্রবণতাটা কেন আপনার কাছে এই কি মনে হয়? প্রবণতাটাই ওই একটা কারণেই যে আমরা জানি কিন্তু যে ইউরোপে ডিমান্ড আছে, বিভিন্ন দেশে ডিমান্ড আছে, হয়তো এক জায়গায় বন্ধ আছে আর এক জায়গায় চালু হয়। আর পূর্ব ইউরোপে একটা বড় ডিমান্ড আছে, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, এসব জায়গায় প্রচুর লোক দরকার, তারা নিতে চাচ্ছে আমাদের দেশ থেকে। কিন্তু সঠিক কোনো ইমিগ্রেশন পলিসি আমাদের সাথে এখনও হয়নি। এই জিনিসটা এস্টাবলিশ করা দরকার, জানা দরকার এবং সেইভাবেই পাঠানো দরকার। অনেক এজেন্সি পাঠানোর জন্য একটা সুযোগ নিচ্ছে, যার ফলে প্রতারণার শিকার হচ্ছে। এইটা সরকারের অবশ্যই একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যে ইস্ট ইউরোপে আমরা কিভাবে পাঠাবো। এখানে আমি একটু আরেকটা জিনিস উল্লেখ করি যে আমাদের ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, এটার একটা সুযোগ অনেকে নিচ্ছে। ইউক্রেনে অনেকে পাঠাচ্ছে অনেক লুক্রেটিভ বেতন বলে, দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। এটাকে আরও খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে যে আসলে ইউক্রেনে যাওয়ার এখন মানে আদৌ সেই পরিবেশ আছে কিনা, সেখানে যাবে, সেখানে যুদ্ধের ইয়েতে পাঠিয়ে দিবে, তার তো কিছু করার থাকে না। এবং সেখানে প্রাণহানির খবর আমরা প্রাণহানির দেখছি। এই খবর আমরা বিষয়টি নিয়ে পেয়েছি। ডক্টর ইসলাম আমরা আলাপ করব, তবে এই পর্যায়ে একটু আমাদের আরেকজন ভুক্তভোগী যিনি এসেছেন মোহাম্মদ তুষার, আপনার কাছে আসতে চাই। আপনি কোন দেশে যেতে চেয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। আমি নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার জন্য আমাদের এলাকার লোকাল দালাল ওকে প্রথমে পাসপোর্টের সাথে 2 লক্ষ টাকা দেই, তারপরেও আমাকে একটা পারমিট দেয়। 1.5 মাস পরে পারমিট দেয়, পারমিটের সাথে আরও 2 লাখ টাকা দিই। তার 2 মাস পরে আবার ও আমাকে ভিসা প্রদান করে, ভিসার সাথে তখন ওকে আমি আরও 4.5 লাখ টাকা দিই। টোটাল 8,50,000 টাকা দেওয়ার পরেও আমাকে করাইছে, বিএমইটি করাইছে, মেডিকেল করাইছে, সব কিছু করানোর পরে আমি ওকে বলতেছি যে তুমি আমার ওই ম্যান পাওয়ারটা করে ফ্লাইট করো না কেন। এই কথার জন্য যখন ওকে চাপ দেই তখন ওর মধ্যে মানে আর কোনো সারা শব্দ পাই না। তারপরে থেকে ও পলাতক। পরবর্তীতে কি তার সাথে আর কোনো যোগাযোগ হয়েছে? যোগাযোগ করার চেষ্টা করেছি, ওর বাসায় গিয়েছি, ওর ফ্যামিলি বলে যে ছেলেকে ত্যায্য করছি, মানে বিভিন্ন ইস্যু বলে। আমি ওই ক্ষেত্রে আরেকটা ওর কাছ থেকে একটা চেক নিয়েছিলাম, 7.5 লক্ষ টাকার একটা চেক রাখছিলাম।
সেই চেকটা আমার কাছে আছে, আর একটা স্ট্যাম্প করেছিলাম, এই পর্যন্ত আমার কাছে আছে। এটুকু আপনার কাছে কাগজপত্র আছে যেটা জি, আসলে জি। প্রমাণ? আর ওই যে ও যে আমাকে ভিসা দিছিল সেইটা বিএমইজি করাইছিল, ফিঙ্গার দিয়েছিলাম, এগুলা সবকিছু কাগজ আছে। এবং এই যে আপনি এতগুলো টাকা তাদেরকে দিলেন এবং সে টাকা জমা সে টাকাগুলো একসাথে করতে গিয়ে সে একসাথে টাকাগুলো করতে গিয়ে ব্যাংকের মাধ্যমে থেকে নিয়েছিলাম 5 লাখ টাকা, মানে বিভিন্ন জায়গা থেকে আরো 3.5 লক্ষ টাকা টোটাল বিভিন্নভাবে আসলে টাকাগুলো জোগাড় করেছেন। জি, জোগাড় করে। মূলত ব্যাংকটাই আমাকে এখন খুব চাপ প্রয়োগ করতেছে, যার কারণে এক পর্যায়ে আমি পরিবার থেকেই আলাদাভাবে আছি, যে ব্যাংকের চাপ, মানে আরো অনেকেই যারা টাকা পায় সবাই চাপ প্রয়োগ করতেছে, কিন্তু আমি তো বিদেশে যেতেই পারলাম না, এর জন্য খুব একটা সমস্যার ভিতরে আছি। এইটা যদি সরকার আমাদের দিকটা একটু দেখতো, যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারতো, তাহলে আমাদের অনেক উপকার হতো। জি, জনাব তুষার, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু মেরিনা সুলতানা আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন তার গল্পটা আসলে একেবারে প্যাথেটিক আমরা বলবো, কারণ এত টাকা সে ঋণ করেছে কিন্তু সে দেশে সে যেতেই পারলো না এবং এই টাকাগুলো সে ফেরত পাওয়ারও কোনো পন্থা খুঁজে পাচ্ছে না। আসলে সরকারের দিক থেকে এই বিষয়গুলোতে আসলে কাজ করার সুযোগ তো অবশ্যই রয়েছে। তারা কতটা আসলে এই বিষয়গুলোতে সাপোর্ট করছে, মানে কাজ করার এই ক্ষেত্রে? জায়গায় দেখেন, লেবার মাইগ্রেশনের আমরা সবসময় ভালো দিকটা যতটা হাইলাইট করি, এবং সেটা তো হাইলাইট করে অনেক বেশি রেমিটেন্স দিয়ে, যে প্রতি বছর আমাদের এত এত রেমিটেন্স আসছে, কিন্তু যদি যে পরিমাণ মানুষ যাচ্ছে এবং সেই পরিমাণ মানুষ আসলেই প্রপার কাজ পাচ্ছে কিনা সেটাও যদি আমরা ভালোভাবে একটু, আমরা বহুভাবেই বলার চেষ্টা করি, তবে একটা জিনিস সেটাও কিন্তু ওই জায়গাটা গ্যাপটা রেখে আমরা আবার মানুষ যাচ্ছে, আবার মানুষ পাঠানোর টার্গেট করছি। এবং এরকম এখন তো ইউরোপ কান্ট্রিটা আরও আরেকটা স্বপ্নের দেশ, যেটা আপনি বললেন। আমরা বহুদিন থেকেই উনি দেখবেন ওনারা দুজনেই কিন্তু দালালের কথা বলেছেন, যে দালালের মাধ্যমে গেছেন। এবং এটাও সত্য, যিনি দুবাই পর্যন্ত গেছেন, দালাল দুবাই পর্যন্ত পাঠাতে পারবে না। ভিসা প্রসেস থেকে শুরু করে উনি যেটা করেছেন সেটাও দালাল কিন্তু আসলে ওই পর্যন্ত করতে পারবে না, যে বিএমইটির ক্লিয়ারেন্সের জায়গাগুলো বা মেডিকেলের এই যে পর্যায়গুলো আসার জন্য কিন্তু তার আরও প্রাথমিক কিছু কাজ আছে, যেখানে একদম প্রাইমারি কাজের পরেই কিন্তু আসলে এটা কানেক্টেড হয় এজেন্সির সাথে। হ্যাঁ, কিন্তু এনারা কিন্তু এজেন্সির ব্যাপারে কিছুই বলেননি। কিন্তু এটা কখনোই সম্ভব না যে এলাকার ওই দালাল সরাসরি পাঠাতে পারবে। এখানে কোনো একটা অবশ্যই এজেন্সির মাধ্যমে এজেন্সির অবশ্য। মাধ্যমেই যাবে, কারণ তা না হলে বিএমইটির যে প্রসেস সেটা কোনোভাবে সম্পূর্ণ হয় না। কিন্তু আমরা বহুদিন থেকে বলছি যে এই যে একটা ধরাছোঁয়ার বাইরে যে একটা সিস্টেম থাকছে, কাজ করছে, যেটার সাথে দালালকে আমরা যুক্ত করছি কারণ সে এলাকায় থাকছে, কিন্তু দালালের বাইরে যারা থাকছে তাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই আইনের মধ্যে আনতে পারছি না। এবং আমরা বহুবার এটা বলার পরে এখন দেখবেন যে মাইগ্রেশন অ্যাক্ট 2013, যেটা সেখানে কিন্তু দালালকে এখন রেগুলারাইজ করা হয়েছে, যে শুধু রিক্রুটিং এজেন্সি না, দালালকেও এখন অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু দেখেন আজ অনেকগুলো দিন হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, দালালকে রেগুলারাইজেশনের যে প্রসেসটা, যেটা বিএমএটি মাধ্যমে মানে এজেন্সির মাধ্যমে আসার কথা, সেই লিগালাইজেশন প্রসেসটা এখনো শুরু হয়নি। তার মানে একটা জিনিস দেখেন যে এইটার যে এটার লস করছে পুরোপুরি মাইগ্রেন্ট ওয়ার্কার। এবং আমি অবশ্যই বলবো যে মানুষটা কাজ করতে পারছে না, যে রেমিটেন্স পাঠাতে পারছে না, এক অর্থে দেশও লস করছে, কারণ এরা কিন্তু লেখাপড়া জেনেই গেছে। আমি দুজনের সাথে কথা বলে দেখি তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানুষ, তার মানে তারা কিন্তু সেই মিডল ইস্টে যাবে সেরকম ক্যাটাগরির মধ্যেও পড়ছে না সেভাবে, যে আমরা ধরেই নিই যে মিডল ইস্টে যারা যাচ্ছে তারা হচ্ছে লেবার শ্রেণী যাচ্ছে। তাদেরকে যদি আমরা প্রপার ট্রেনিং করে পাঠানোর ব্যবস্থা থাকতো, বা তাদেরকে যদি আমরা ওয়েল কানেক্ট করতে পারতাম জবের সাথে, সে কিন্তু আরও বেনিফিটেড হয়ে আসতো নিজে এবং দেশকে রেমিটেন্স পাঠাতে পারতো। এখন কিন্তু সব দিক দিয়ে লস। আর সবচেয়ে বড় কথা, আমরা কেন রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টটাকে এখনও মানে প্রপারলি প্রায়োরিটির মধ্যে দিচ্ছি না। মানুষ পাঠানো এবং মানুষ ফিরে আসা, এখানে যে মনিটরিং এবং রেসপন্সিবিলিটির জায়গায় যে একটা বড় ধরনের গ্যাপের মধ্যে মানুষ যাচ্ছে, নিজের চ্যালেঞ্জ স্বীকার করে। আপনি জানেন যে ইতালির কি পরিমাণ রেকর্ড, এর চেয়ে তো বড় রেকর্ড আসার কথা না। ইতালিতে আমাদের রেগুলার যাওয়া এখন বন্ধ হয়ে গেছে। কেন? এই পরিমাণ ইরেগুলার হয়ে ওখানে আছে। এবং এটা যে একটা সাধারণ লেবার মাইগ্রেশনের পার্টি, যে এখানে ট্রাফিকিংয়ের মতো একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে একজন মানুষকে ফেলে দেওয়া হচ্ছে, এই জায়গাটা তো আসলে আমাদের সবচেয়ে প্রায়োরিটির মধ্যে থাকা উচিত।
বরং আমরা মনে করি যে যে জায়গাটা, এবং দেখবেন প্রচুর স্টুডেন্ট যায়, যখন নর্মাল ভিসা হচ্ছে না তখন স্টুডেন্ট চলে যাচ্ছে, এবং এই স্টুডেন্টের সাথেও কিন্তু এক ধরনের কানেকশন তৈরি করছে যারা এই ম্যাল প্র্যাকটিসের মধ্যে রয়েছে। সো আমাদের জায়গা থেকে আমরা যেহেতু পলিসি এন্ডে অনেক ধরনেরই এনগেজমেন্ট নিয়ে কাজ করি, তো আমরা মনে করছি যে যখন বলছে যে মেসিডোনিয়া, যখন বলছে পোল্যান্ড বা অন্যান্য দেশগুলো যখন যাচ্ছে, খুব লিমিটেড এজেন্সি কিন্তু এটার সাথে কানেক্টেড হওয়ার কথা। এটা কিন্তু হোল যে 2800 এজেন্সি যেরকম কানেক্টেড না, একই সাথে এটা 400-500 কানেক্টেড না, খুব সামান্য, মানে একদম ডেজিগনেটেড কয়েকজন এজেন্সি যখন কাজ করে। কেন নয়, গভর্নমেন্ট এই ধরনের মার্কেটগুলোকে একদম ধরে রাখার জন্য হলেও গ্রাউন্ড লেভেল পর্যন্ত দায়িত্ব নিয়ে মেসেজ ডিসেমিনেট করা। সত্যি সত্যি যে সার্কুলার দিয়ে দিচ্ছে সেই সার্কুলারটা ফলস না আসলে রাইট, এটা কোথা থেকে ক্লিয়ারেন্স নিয়ে সার্কুলারটা গেল। প্রচুর সার্কুলার পাবেন, এখন তো সোশ্যাল মিডিয়াতে আরও বেশি যায়। তাহলে এগুলোর যে একটা মনিটরিং জায়গা যদি না যায়, ওভারঅল আমাদের মাইগ্রেশন যে সেক্টরটা রয়েছে এটা বড় ধরনের আপনি ঝুঁকির মধ্যে বলছেন যে পড়বে। এই বিষয়গুলোতে আসলে সরকারের দিক থেকে মনিটরিং করা এবং উচিত। একই সাথে আরেকটা জিনিস একটু বলে রাখি, যেহেতু আমাদের সময়, সেটা হচ্ছে যে ওনারা দুজনেই আমি মনে করি যে আইনের সহায়তা পাওয়ার মানে যোগ্যতা ওনাদের রয়েছে, কারণ ওনারা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং মাইগ্রেশনের যে প্রসেসের মধ্যে থেকে ক্ষতির সম্মুখীন হয়েছে। সো উনি অলরেডি বলেছেন 2013 যে আইন অনুসারে একটা বিএমইটিতে উনি সরাসরি কমপ্লেন করতে পারেন, সেটাতে আমরা সাপোর্ট করি। একই সাথে টাঙ্গাইলে আমাদের মেডিয়েশন হয় লোকাল লেভেলে, সেখানেও একদম গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে আমরা এটা করি। সুতরাং এই জায়গাগুলো থেকে তাকে সাপোর্ট করলেও উনি যে 10 লাখ টাকা দিয়েছেন, এই 10 লাখ টাকা পাইয়ে দেওয়ার সিচুয়েশন কখনোই হতে পারবে না যদি সেটার দলিল প্রপারলি না থাকে। উনি যদিও বলেন যে 7 লাখ টাকার একটা উনি চেক নিয়েছেন যেটা অলরেডি বাউন্সও হয়েছে, সেটা যদি হয় তাহলে এটারও একটা কিন্তু লিগাল এভিডেন্স রয়েছে। সো আমরা ওনাদের মনে করি যে এই জায়গাটা ওনাদের আমাদের সাথে এটাকে আগানো দরকার, যাতে ওনাদের ক্ষতিটা কমে আসে। একই সাথে সিস্টেম চেঞ্জ না হলে এই ক্ষতির সংখ্যা কিন্তু আরও বাড়বে। মিস সুলতান, আমি আবারও আপনার কাছে আসবো। একটু আমি ডক্টর ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি বিএমইটির পরিচালকের দায়িত্ব পালন করেছেন এক সময়। একটু জানতে চাই, আমাদের একজন ভুক্তভোগী বললেন যে তিনি বিএমইটির ফিঙ্গারপ্রিন্টও দিয়েছেন, টিটিসির ট্রেনিংও নিয়েছেন, তারপরও এই ধরনের প্রতারণার শিকার তিনি হয়েছেন, তিনি যেতেই পারেননি তার কাঙ্ক্ষিত গন্তব্যে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরও এই যে এই ধরনের প্রতারণা কিভাবে আসলে সম্ভব হলো, আপনি যেহেতু কাজ করেছেন বলবেন সেই অভিজ্ঞতার আলোকে। জি ধন্যবাদ। আসলে বিএমইটির যখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় তার মানে তার ভিসাগুলো চেক করে দেওয়া হয়, এটাই নিয়ম। কারণ এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আসবে, তখনই প্রমাণ হয়েছে যে এটা ফলস হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা বিএমইটির দায় আসে তার উপরে। কারণ হলো যে কতগুলো দেশের সাথে সরাসরি ভিসা চেক করা যায় সেটা হয়তো করে দিতে পারবে, কারণ সরকারি একটা প্রতিষ্ঠান একজনকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেবে, এটাই দায়িত্ব। সেটা যদি বিএমইটির এই ব্যবস্থা না থাকে যে ওই দেশে যাওয়ার এই ভিসাটা সঠিক কিনা আমি দেখতে পারলাম না, তাহলে তো সেই ডিপার্টমেন্টের থাকা দরকার নাই, সত্যি কথা বলতে। যে কারণ সেখানে তার প্রতারণার শিকার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। আমার মনে হয় এখানে কিছু গলদ আছে, যে কারণে তাকে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থাও করা হয়েছে, মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে, অথচ এই ভিসাটাই ছিল ফলস। তাহলে এই ভিসাটা চেক করা দরকার ছিল। আমাদের অলরেডি 31টা দেশে এখানে কিন্তু লেবার উইং আছে, এবং যেসব দেশে নাই সেসব দেশের সাথে আবার অ্যাফিলিয়েশন আছে। অর্থাৎ মেসিডোনিয়াতে আমাদের এমবাসি নাই, কিন্তু তার পাশের হয়তো কোনো দেশের সাথে অ্যাফিলিয়েশন আছে। তাহলে যেহেতু এটা নতুন দেশ, চেক করে নেওয়া দরকার ছিল তাকে, মানে ক্লিয়ারেন্স দেওয়ার আগে বা ফিঙ্গারপ্রিন্ট পারমিশন দেওয়ার আগে। তা না হলে তারা কীভাবে নিরাপদে বিদেশে যাবে? এই ক্ষেত্রে আমি মনে করবো যে এখানে দায়বদ্ধতা রয়েছে বিএমইটির, কারণ বিএমইটির ক্লিয়ারেন্স মানেই হলো যেটা সঠিকভাবে সে যাচ্ছে এটা প্রমাণ করা। জি ডক্টর ইসলাম, ধন্যবাদ। আমি একটু আবারও আসতে চাই আরেকজন ভুক্তভোগী মোহাম্মদ ইমরান খান আপনার কাছে। আপনার ক্ষেত্রে কি হয়েছিল একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি 2023 সালে ইতালি যাওয়ার জন্য আমাদের স্থানীয় সাব এজেন্ট বা দালাল যাকে বলি আমরা, ওনার সাথে যোগাযোগ করি। উনি প্রথম অবস্থায় আমার কাছ থেকে পাসপোর্ট এবং 2 লক্ষ টাকা নেওয়ার 1 মাস পরে আমাকে মানে ওয়ার্ক পারমিট বা ইতালিয়ান ভাষায় যেটাকে নুলোস্তা বলে সেটা প্রদান করে। তো আমি তার এই 1-1.5 মাস পরে বিএফএসের ডেট পেয়ে জমা দেওয়ার পরে এই নুলোস্তাটা দেওয়ার পরে আমার কাছ থেকে উনি আরও 3 লাখ টাকা নেয়। এর মধ্যে ওনাকে আমার 5 লাখ টাকা পেড করা হয়ে যায়। তো জমা দেওয়ার পরে নর্মালি 15 দিন 1 মাস সর্বোচ্চ এর মধ্যে ভিসা হয়। তো আমার ভিসাটা হচ্ছিল না, তখন মানে আমি ওনার সাথে যোগাযোগ করি, পরে উনি বলে যে হবে। তো এর মাঝখানে বিএফএস থেকে আমার কাছে একবার ফোন আসলে বলে যে আপনার নুলোস্তাটা অনলাইন করা নাই, আপনি একটু আমাদের বিএফএসে যোগাযোগ করেন। পরে আমি চিটাগাং বিএফএসে যোগাযোগ করলে ওনারা আমার কাছ থেকে একটা কাগজের সিগনেচার রাখে।
তখন আমি তাকে জিজ্ঞেস করি যে এটা আসলে কী জন্য এরকম। তো উনি আমাকে বলে যে এটা এমন হতে পারে যে আপনার নুলস্তাটা ফলস, যার মাধ্যমে আপনি নুলস্তাটা সংগ্রহ করছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। তখন আমি যার মাধ্যমে নুলস্তাটা নিছি বা দালালের সাথে যোগাযোগ করলে পরে উনি বলে যে না সমস্যা নাই, হবে। কিন্তু এইভাবে আরও প্রায় 3-4 মাস চলে যায়, আমার ভিসাও হয় না। এর মাঝখানে ওনারে আমি মোটামুটি 10.5 লাখ টাকা পেইড করি। তো তারপরে আমি মোটামুটি কনফার্ম হই যে আমার এই নুলস্তাটা ফেক। তারপরে আমি এই বিএফএসে অ্যাপ্লাই করে আমার পাসপোর্টগুলো উঠিয়ে নিয়ে আসি। আর এর মাঝখানে যখন আমি এম্বাসি থেকে মানে বিএফএস থেকে ফোন পাই, তারপরে স্থানীয় লোকজন এবং কি মানে মাতবর যারা থাকে গ্রামের, তাদের নিয়ে বসে তাদের কাছ থেকে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা আমি উঠিয়ে নিতে সক্ষম হয়েছিলাম। কতটা নিতে পেরেছিলেন? 7.5-8 লাখ টাকার মতো ওনার কাছ থেকে আমি উঠিয়ে নিতে পারছিলাম। তারপরে থেকে আর দালালের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারিনি। কত টাকা বাকি আছে এখন? 2 লাখ টাকার মতো, 2 লাখ টাকার মতো বাকি আছে। আচ্ছা, এই যে এতগুলো টাকা দিয়ে দেশের বাইরে যেতে চান আপনারা, সেই টাকা দিয়ে তো আসলে দেশেও অনেক কিছু করা সম্ভব ছিল। দেশে অনেক কিছু করা সম্ভব ছিল। আসলে আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ আসলে নতুন করে ব্যবসা করার জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য অনেকটাই রিস্ক। আর আমরা অভিবাসনটাকে অনেক মানে এগিয়ে যাওয়ার জন্য সহজ একটা মাধ্যম হিসেবে দেখি, ঠিক আছে। কিন্তু আসলে এটা সত্য যে এই পুঁজি দিয়ে দেশে একটু পরিশ্রম করলে হয়তো এর থেকে ভালো থাকা যায়। কিন্তু আমাদের মানে ইউরোপের প্রতি আমাদের মানে যুব সমাজের একটা আলাদা একটা ফ্যাসিনেশন থাকে, যে তাদের আগ্রহটা বেশি থাকে। এই আগ্রহ থেকে আমরা এই প্রতারণার শিকারটা বেশি হই। এটা মানে আমার ব্যক্তিগত অভিমত। জি, ইমরান খান, ধন্যবাদ। মেরিনা সুলতানা, শুনছিলেন আপনারা, আসলে তাদের স্বপ্নের দেশ ইউরোপ। আমরা মধ্যপ্রাচ্য নিয়ে যতটা বেশি জানি, যতটা আলোচনা হয়, কিন্তু ইউরোপের এই শ্রমবাজার নিয়ে কিন্তু আমরা ততটা বেশি কথা বলি না। সচেতনতা তৈরির ক্ষেত্রেও কিন্তু মনে হয় যে পিছিয়ে আছি। কি মনে হয় আপনার কাছে? না, সম্ভাবনার জায়গা যদি বলি, ইউরোপ আমাদের টার্গেটও হওয়া উচিত। কারণ ইউরোপে দেখবেন যে সত্যি সত্যি কর্মসংস্থানের জায়গাগুলোকে আমাদের এক্সপ্লোর করা অনেক, আমাদের যুব সমাজ এখন অনেক বড় ধরনের একটা সংখ্যা না, তাদেরকে তো আমি সৌদি আরব কেন্দ্রিক বা মিডল ইস্ট কেন্দ্রিক চিন্তা করলেও তো আসলে হবে না। আমার যদি অভিবাসনটা একটা বড় সেক্টর হিসেবে চিন্তা করি, আমাকে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটগুলোকে যাচাই করে সেই অনুযায়ী আমাদের দেখেন আপনি বাংলাদেশে এখন 100-র উপরে ট্রেনিং সেন্টার, তাহলে এই ট্রেনিং সেন্টার তো শুধু মিডল ইস্ট কেন্দ্রিক চিন্তা করে নিশ্চয়ই করা হয়নি। তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে অন্য ইউরোপ, আমেরিকা যে কোনো জায়গাগুলোতে যে আমাদের কর্মীরা যে ওখানে টিকে থাকতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে, উপার্জন করতে পারে, এটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং সে একটা ভালোভাবে তার কর্ম জায়গাটা সম্পন্ন করে সে দেশে ফিরবে, এবং এতে করে সে যে মানে আবারও বলছি যে তার কিন্তু এখানে কিন্তু দেশেরও একটা সুনাম তৈরি করে আসছে ওই দেশে। তো আমাদের ক্ষেত্রে কিন্তু তা হয়নি। আমাদের ক্ষেত্রে পুরো সিস্টেমে যেভাবে রিক্রুটমেন্টটা হচ্ছে, যেভাবে কয়েকটা ধাপে কাজ করছে বিভিন্ন জন, যেভাবে আনট্রান্সপারেন্ট একটা মেকানিজম রয়েছে, অস্বচ্ছ, এবং এই অস্বচ্ছতার জায়গাটা যতদিন পর্যন্ত এটাকে আমরা প্রায়োরিটির মধ্যে না আনবো যে আমাকে এটাকে স্বচ্ছ ফর্মে আনতে হবে, আমার আইন থাকলে সেটা প্রয়োগ হতে হবে, আমাদের এখানে যিনি আসলে টাকা নেবেন চাইলে আসলে 10 লাখ টাকা যে কারো হাতে দেওয়া যায় না, এবং একই সাথে যে দেশে যাবে সেই দেশ সম্বন্ধে বাংলাদেশের সাথে চুক্তিটা কি আছে, আদৌ আমি যেতে পারি কিনা, এই জায়গায় তো সরকারের একটা বড় ভূমিকা রয়েছে। ধরেন এই যে সেনসিটিভ কান্ট্রিগুলো, ইউরোপ আমাদের সম্ভাবনার সাথে সাথে কিন্তু এরকম একটা চক্র তৈরি হয়েছে। এটা যে শুধু দালাল আত্মীয় তার সাথে কোনো এজেন্সি নাই এটা আমি বলতে পারবো না, কারণ দুটো এজেন্সির সাথে কানেক্টেড, দুজনের সাথে কিন্তু আমরা দেখলাম এজেন্সি কানেক্টেড। তাই যদি হয় তাহলে এজেন্সি তো এনলিস্টেড গভর্নমেন্টের। তাহলে এই সিস্টেমটা যদি আমাদের ফলো করা হতো, আমাদের আইনটা যদি প্রপারলি আনা যেত কাজে, তাহলে কিন্তু এই দালালদেরকেও আমরা তখন ধরা সম্ভব যে আসলে দালালের কতখানি দোষ, এবং যারা এটার সাথে কানেক্ট হয়ে বিদেশে পাঠাচ্ছে তাদের কতখানি এখানে ইন্টারেস্ট রয়েছে। আর ইনস্টিটিউশনাল দায়িত্বের জায়গায় অবশ্যই এখানে বিএমইটা একটা বড় প্রতিষ্ঠান যেখানে মনিটরিংয়ের পার্ট রয়েছে, মন্ত্রণালয়ের একটা ইউনিট আছে, হ্যাঁ, মনিটরিং এনফোর্সমেন্টের জায়গায়। তাহলে এই জায়গাগুলোর তো আমাদের এই মার্কেটগুলোকে আরও পরিষ্কার করে আমাদের যুব সমাজে কর্মসংস্থান তৈরি করা, এমন না যে সব কর্মী যে দেশে থেকে কাজ করবে এরকম তো না। আবার বাংলাদেশের একটা কালচার আপনি হয়তো জানবেন যে ছেলেটা একটা ইউরোপে যাচ্ছে তার সম্মান রাতারাতি বেড়ে যায়। জি, মেরিনা সুলতানা, আমরা একেবারে শেষের দিকে এসেছি, যদি শেষ করেন আপনি। আমি একটা জায়গায় বলবো যে এই
ইউরোপ কেন্দ্রিক মার্কেট নিয়ে স্পেশাল একটা স্টেপস নেওয়া দরকার গভর্নমেন্টের, যাতে করে এখান থেকে কোনো ফলস ঘটনাগুলো না ঘটে এবং আমাদের যে ইয়াং জেনারেশনকে আসলে বিপদের সম্মুখে না পড়ে যায়, এবং যারা এটার সাথে কানেক্টেড তাদেরকে আসলে জি আইনের আওতায় আনা। জি মিস মেরিনা সুলতানা, অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। সেই সাথে আমাদের তিনজন অতিথি তুষার, ইমরান এবং সামিউল, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, রামরুতে পরবর্তীতে যদি আপনারা যোগাযোগ করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এবং জানাতে পারেন অভিবাসন সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা সমস্যার কথা। আমি রামরুর ঠিকানাটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম এভিনিউ, বিজয়নগর, ঢাকা। এছাড়া আপনারা ফোন করে কিন্তু তাদেরকে তাদের অভিযোগের বিষয়ে জানাতে পারেন। একটু নাম্বারটা আপনাদেরকে জানাই, 01911744624, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফেসবুকেও কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক অ্যাড্রেসটি একটু আপনাদেরকে জানাই, www.facebook.com/ramru। এই ঠিকানাতে গিয়েও কিন্তু আপনারা তাদেরকে এই অভিবাসন সংক্রান্ত প্রশ্ন বা অভিযোগগুলো জানাতে পারেন। দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেল। আমরা আজকের এই আয়োজন এখানে শেষ করছি। অভিবাসীর আদালত নিয়ে আগামী পর্বে আবারও কথা হবে, নতুন কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো অতিথি নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।